অনেক বছর পর আব্দুল্লাহ জিনের জগতে এসে হঠাৎ করেই খুশবুর মুখোমুখি। খুশবুকে সে অনেক আগে দেখেছে, সেই ছোটবেলায়। এখন সে নিজেও বড় হয়েছে, খুশবু নিজেও বড় হয়েছে। খুশবু তার মুখোমুখি দাঁড়িয়ে আছে। তার দেখে একটুও বুঝতে বাকি রইল না যে এটাই খুশবু। খুশবু দূর থেকে দেখে তার দিকে তাকিয়ে আছে। খুশবুর চেহারা, তার শারীরিক পরিবর্তন দেখে আব্দুল্লাহ তখনও হা করে তাকিয়েছিল। এত সুন্দর কোনো মেয়ে মানুষ হতে পারে? আব্দুল্লাহর বিশ্বাস হচ্ছিল না। তার সেই বড় বড় চুল, টানা টানা চোখ, সেই সুন্দর গঠনতন্ত্র। আব্দুল্লাহ হা করে তাকিয়ে আছে। ওই মুহূর্তে হঠাৎ খুশবু বলে উঠল, আব্দুল্লাহ, তুমি এত বছর পর এইখানে? ওই মুহূর্তে আব্দুল্লাহ বলে উঠল, আমিও তো তোমাকে দেখে অবাক। সত্যি, সেই ছোটবেলায় তোমার সঙ্গে দেখা হয়েছিল, তোমার সঙ্গে খেলাধুলা করেছি কত, অথচ তুমি আজকে এত বড়। আজকে আন্টি আমাকে এখানে আসতে বলেছে, দুজন জিন আমাকে এখানে নিয়ে আসলো। অনেক বছর তো তোমার সঙ্গে দেখা হয় না, তুমি নিজেও তোমার সঙ্গে দেখা করতে যাওনি কখনো। খুশবু আমার দিকে তাকিয়ে রয়েছে। তখন বলল, আমি কিভাবে যাব? আমি তো ছোট ছিলাম। আর এখন আমি তোমার কথা সবসময় মনে করতাম, জানো আব্দুল্লাহ। তুমি যে সেই কোথায় হারিয়ে গেলে, তারপর তো আর এখানে আসোনি। তোমার বোন কেমন আছে? আমার যে এক ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে, সেখানেই তো আছে নাকি? আমি তখন তাকে বললাম যে হ্যাঁ, আমি সেখানেই আছি এবং আমার বোনকে ওই যে তোমার কোন ভাই আছে তার সঙ্গে বিয়ে দিয়েছি, সেখানে মাঝে মধ্যে যাই। এখন আমি বেশ ভালোই আছি। ছোটবেলায় তোমার মা আমাকে যে সাহায্য করেছিল, তার প্রতিদান কখনো ভোলা সম্ভব নয়। ঠিক সেই মুহূর্তে আমরা যখন একে অন্যের দিকে তাকিয়েছিলাম, আমার সেই পরী আন্টি আমার সামনে এসে হাজির হলো এবং আমাদের সেই নীরবতা ভেঙে গেল। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্সের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আজকে আমরা জানব আব্দুল্লাহর আংশিক জীবনের ঘটনা। এই ঘটনার প্রথম পর্ব আমাদের এই চ্যানেলে আরও প্রায় 9 মাস আগে আপলোড করা হয়েছিল। দ্বিতীয় পর্ব আনার জন্য অনেকেই অনুরোধ করেছেন। অনেকেই আছে এই গল্পের দ্বিতীয় পর্বের জন্য আমাদেরকে অনুরোধ করেছিলেন, তবে সেই সময় কোনো একটা কারণে হয়তো দ্বিতীয় পর্ব আনতে পারিনি। কিন্তু দীর্ঘ 9 মাস পর সেই গল্পের দ্বিতীয় পর্ব এখন আপলোড করা হচ্ছে। আশা করি আপনারা যারা প্রথম পর্ব শুনেছিলেন তাদের এই দ্বিতীয় পর্বটি বেশ ভালো লাগবে। যারা এখন পর্যন্ত শোনেননি, এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক ফলো করে আপনারা সেই প্রথম পর্ব দেখে আসতে পারেন। দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে আপনি আমাদের এই ভিডিওতে কমেন্ট করুন এবং লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আব্দুল্লাহ এবং আমাদের সেই খুশবুর জীবনের ঘটনায়। যারা পূর্ববর্তী এপিসোড শোনেননি অবশ্যই শোনার অনুরোধ জানাবো, তবুও আমি একটু ফ্ল্যাশব্যাক দিয়ে রাখছি। প্রথম পর্বে আব্দুল্লাহ ছিল একজন খুবই দরিদ্র এবং এতিম। তার বাবা ছিল না, তার মা এবং ছোট বোন ছিল। তারপর ভাগ্যক্রমে আব্দুল্লাহ একদিন কাজের সন্ধানে রাস্তায় বেরিয়ে দেখা হয় এক জিন আন্টির সঙ্গে। সে ছিল জিনেদের সর্দার। তারপর আব্দুল্লাহ আসে জিনের জগতে, এখানে কিছুদিন থাকে, কাজ পায়, কাজ করে এবং তারপর আব্দুল্লাহর যখন দিন ফেরে তখন সে তার বাড়িতে ফিরে যায়। জিনেদের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক হয়ে ওঠে। তখন আব্দুল্লাহ ছোট ছিল এবং এতিম ছিল। এতিম সেই বালককে এই জিন মহিলাটি সাহায্য করে এবং এক সুবাদে ছোটবেলায় খুশবুর সঙ্গে তার এখানে দেখা হয়েছিল এবং সে খেলাধুলা করতো, গল্পগুজব করত। কিন্তু খুশবুর সেই ছোটবেলার খেলার সাথী হঠাৎ করে বড় হয়ে পর যখন সে দেখার পর তার জন্য আর কোনো কিছুই মনে ছিল না। ছোটবেলার সেই সমস্ত ঘটনা মনে পড়ে গেল তার। পর্যায়ে আব্দুল্লাহ এখান থেকে তার নিজের জগতে ফিরে গিয়েছিল। তার এক বোন ছিল, সেই বোনকে ওই জিন আন্টির এক দুঃসম্পর্কের ভাই বা ভাস্তির সঙ্গে বিয়ে দেওয়া হয় আর কি, ভাস্তের সঙ্গে। তার সঙ্গে বিয়ে হওয়ার পরে আব্দুল্লাহর এদিকে ওদিকে যাতায়াত ছিল এবং হঠাৎ করে অনেক বছর পর আব্দুল্লাহ যখন তার ওই জিন আন্টির দাওয়াতে তাদের বাড়িতে আসে এবং সেই সময় খুশবুর সঙ্গে তার দেখা হয়। খুশবুর সঙ্গে দেখা হয়ে আমি নিজেই বেশ আনন্দিত ছিলাম। হঠাৎ করেই আমার সেই জিন আন্টিকে দেখতে পেয়ে আমি সতর্ক হয়ে গেলাম। খুশবু আমার সামনে দাঁড়িয়েছিল, খুব সুন্দর একটা গোলাপি জামা পরা, মাথায় খুব সুন্দর করে চুল বাঁধা রয়েছে, মাথার উপর একটা খুব সুন্দর ছোট মুকুট পরা। আন্টি আমাকে দেখে বলল, কি ব্যাপার, তোরা কি একে অন্যকে এখন চিনতে পেরেছিস? আমি তখন বললাম, হ্যাঁ আন্টি, চিনতে পারবো না কেন? খুশবুকে সেই ছোটবেলায় দেখেছি, ওর সঙ্গে কত খেলাধুলাও করেছি। খুশবু যে এত বড় হয়েছে আমি জানতামই না। খুশবু তখন বলে উঠল, তুমিও তো অনেক বড় হয়েছো আব্দুল্লাহ, তোমাকে সেই ছোটবেলায় দেখেছি, আর তুমি আমার সঙ্গে সবসময় শুধু দুষ্টামি করতে। সেই কোন দিনগুলোর কথা এখনো মনে পড়ে। আব্দুল্লাহ তখন বলল, আমার খুব মনে পড়ে, তোমাকে খুব মনে পড়তো আমার। আন্টি বলল, আচ্ছা ঠিক আছে আব্দুল্লাহ, তুমি এসেছো, একটু বিশ্রাম করো,
এখানে কিন্তু কিছুদিন থাকতে হবে। ওর বড় বোনের বিয়ে, কিন্তু সে বিয়ে উপলক্ষে তোমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। আমি বললাম, জি আচ্ছা আন্টি, আপনি আমার জীবনে যে উপকার করেছেন সেই উপকার তো আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার বোনও আসবে বলেছে। তখন আন্টি বলল, হ্যাঁ ওদেরকে আমি বলেছি, তুমি চাইলে তোমার বোনের বাড়ি থেকে বেরিয়ে আসতে পারো, অনেকদিন বোধহয় যাও না, তাই না? আমি বললাম, হ্যাঁ আন্টি, অনেকদিন ওদের বাড়িতে বেড়াতে যাওয়া হয় না। তাছাড়া এখন আমি আমার বাড়িতে একটা বড় বড় সেলাইয়ের কারখানা দিয়েছি, মানে ওইখানে আমি ফেব্রিক্সের কাজ করি, মোটামুটি বেশ ভালোই আছি সমস্ত কিছু নিয়ে। আন্টি তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, বিশ্রাম করো, খুশবু তোমাকে উপরের তলায় নিয়ে যাবে। খুশবু, ওকে ওর ঘর দেখিয়ে দে, কোথায় থাকবে সেটা দেখিয়ে দে। খুশবু তখন আমাকে বলল, আসো আব্দুল্লাহ, তোমাকে আমি উপরের কক্ষে নিয়ে যাই। খুশবুদের এই বাড়িতে ছোটবেলায় এসেছি, তখন এই সামনের পাশের বিল্ডিংটা ছিল না। ওই বিল্ডিংটা কেন তৈরি করা হয়েছে আমি জানি না। খুশবু আমাকে প্রথম বিল্ডিং পার করে দ্বিতীয় ওই বড় বিল্ডিংয়ে নিয়ে গেল। বড় বিল্ডিংয়ে যাওয়ার পর হঠাৎ করেই আমার মনে হলো যে এই বিল্ডিং তো তখন নির্মাণাধীন অবস্থায় ছিল। খুশবু আমাকে বলেছিল তারা ওই বিল্ডিংয়ে শিফট করবে। আমি তখন তাকে বললাম, এই বিল্ডিংয়ে তোমরা এখন থাকো তাই না? ও বলল, হ্যাঁ, এই ভবনটা আমাদের জন্য নির্মাণ করা হয়েছে, আমার বড় বোন আর আমি এখানে থাকি। তুমি চলো, আমার রুমটা তোমাকে আমি দেখাবো, খুব সুন্দর। আমি যখন এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এর মাঝখান দিয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর একটা ফুলের বাগান করা হয়েছে সেখানে। এত সুন্দর ফুল আমি আমার জীবনে কোনোদিন কোথাও দেখিনি। খুশবু আমাকে বলল, এগুলো আমার আব্বাজান অনেক দূর থেকে নিয়ে এসেছে আমার জন্য। আমি খুশবুকে দেখে যেন আমার বুকের ধড়ফড়ানি কোনোভাবে কমাতে পারছিলাম না। খুশবুর কি আমাকে দেখে এরকমটা হচ্ছে? কারণ ছোটবেলায় ওকে আমি মনে মনে অনেকটা পছন্দ করতাম, বড় হওয়ার পর ওকে অনেক মিস করেছি। তবে জিনের দুনিয়া আসার তো আমার কোনো ওরকম পারমিশন বা ওরকম কোনো কিছু নেই। আমি শুধু আমার বোনের বাড়িতে যেতে পারি, সেখানে আমার দুলাভাইয়ের যে জিনরা আছে সেসব জিনরা আমাকে সেখানে নিয়ে যায়। তবে এইখানে এসে যে আমি খুশবুর সঙ্গে দেখা পেয়ে যাব, আমি কখনো ভাবতে পারিনি। আন্টি হঠাৎ করে একদিন এসে আমাকে বলে যে তোমাকে যেতে হবে। তারপর আর কি, দুদিন আগে জিনারা আমাকে বলেছিল আজকে নিয়ে আসবে। আজকে এসে হঠাৎ করে খুশবুর সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি চেয়েছিলাম খুশবু কোথায় আছে সেটা খুঁজেও বেড়াচ্ছিলাম, কিন্তু আচমকা ওকে যে দেখতে পাবো ভাবতে পারিনি। আমি মনে মনে ভাবতে ভাবতে সামনের দিকে আসছিলাম। খুশবু তখন আমাকে বলল, কি ভাবছো আব্দুল্লাহ? আমি বললাম, না না কিছু না, তুমি অনেক সুন্দর হয়ে গিয়েছো, ছোটবেলায় দেখতে কিন্তু আরো সুন্দর ছিলে। ও তখন বললো, মজা করছো তাই না? তুমিও দেখতে খুব সুদর্শন হয়েছ, তোমার মুখে কি সুন্দর দাড়ি গজিয়েছে, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। তুমি ছোটবেলা থেকে খুব সুদর্শন, তখন আমাকে ভালো লাগতো তোমার, এখন আমাকে ভালো লাগে। আমি তখন বললাম, সত্যি কি তাই? এই কথা বলতে বলতে সেখানে আমাদের নীরবতা ভাঙিয়ে হঠাৎ করে খুশবুর বড় বোন চলে আসলো। সে এসে বলল, আরে এ কে? দেখে তো আব্দুল্লাহর মতো মনে হচ্ছে, দেখে চেনাই যাচ্ছে না। আমি বললাম, হ্যাঁ আপু, আমি। এদের দুই বোনের সঙ্গে ছোটবেলায় অনেক খেলেছি, তবে ওর বড় বোন বড় ছিল, আমাদের সে সবসময় শাসনের উপর রাখতো। আমরা খেলাধুলা করলে ছোটবেলায় খুশবু এবং আমি একসঙ্গে ঘুমিয়েছিও, সেই কথার কথা মনে করলে এখন কেমন হাসি পায় তাই না? খুশবু তখন বলল, আহা, তুমি এত কথা বলছো কিসের জন্য আপু? তুমি চলো, ওকে থাকার জায়গার ব্যবস্থা করে দিতে বলেছে আম্মাজান। আমি বললাম যে, আরে কি বলছো তুমি? তারপর আমরা দুজনে উপরতলা সিঁড়ি বেয়ে সোজা দোতলায় চলে গেলাম। দোতলায় মাত্র 4টা কক্ষ, 4টা কক্ষের ভিতরে একটা খুশবু, আরেকটা তার বোন, একটা মাঝখানে ফাঁকা, আর একদম কোণার দিকে আরেকটা কক্ষ আছে। এখানে এরা কয় ভাই বোন থাকে, আর ওপরের তলায় ওদের ভাইয়েরা যারা আছে তারা থাকে। সব মিলিয়ে এখানেই ওদের কক্ষ। আমি তখন ওই পাশের একদম কোণার দিকের যে সুন্দর দেখতে কক্ষটা, সেটার মধ্যে আমাকে খুশবু নিয়ে গেল। বললো, আম্মাজান তোমাকে এখানে থাকার জন্য বলেছে, তোমার জন্য কাপড়ও তৈরি করেছে, আম্মাজান বলেছিল তুমি আসবা। আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি সেই কখন থেকে, তোমার আসার এই সময় হলো। আমি বললাম, সত্যিই তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে? ও বললো, হ্যাঁ, ছোটবেলায় তোমার সঙ্গে কত খেলেছি, আমার না তোমার সঙ্গে কথা বলতেও খুব ভালো লাগে। এই মহলে কথা বলার মতো কেউ নেই, তুমি যখন আসো আমার খুব আনন্দ লাগে, এখনো সেরকমটাই লাগছে। খুশবু এবং আমি ওই ঘরের ভিতরে কিছুক্ষণ বসলাম এবং ও আমাকে সমস্ত জিনিস একে একে দেখাতে লাগলো, কোথায় ওয়াশরুম, কোথায় কি করতে হবে, কোথায় কি আছে। কোনো কিছুর প্রয়োজন হলে আমি যেন খুশবুকে ডেকে নিই সেটাই বললো, কারণ ও মাঝখানের রুম ফাঁক বাদ দিয়ে পরের রুমটা থাকে এবং ওইটা ওর রুম। তাই বলে খুশবু সেখান থেকে চলে গেল। জিনের জগতে পাড়া দিয়েই খুশবু দেখা পেয়ে যাবো আমি কখনো ভাবতে পারিনি। আমি সত্যি খুব আনন্দিত ছিলাম। বিয়ে 7 দিন পরে, এই 7 দিন আমাকে এখানে থেকে সমস্ত দায়িত্ব পালন করতে হবে। আমি ওদিনকে একটু বিশ্রাম করার উদ্দেশ্যে বিছানার উপর শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লাম, কারণ রুমটা ছিল অনেক নরম, সে সঙ্গে ওই বিছানাটা একদম গদির মতো। সত্যিই ঘুম চলে আসলো। দেখতে দেখতে সারা দিন কিভাবে কেটে গেল আমি জানি না। সন্ধ্যার খানিকটা আগ মুহূর্তে খুশবু আমাকে ডাকতে এসেছে, বলল, তুমি এখনো ঘুমাচ্ছ, ওঠো। তাই বলে ও খপ করে আমার হাতটা ধরে ফেললো।
ছোটবেলায় ওর হাত ধরেছি, কিন্তু বড় হওয়ার পর ওর নরম সেই হাত ধরে আমি যেন আমার নিজের হার্টবিটকে থামিয়ে রাখতে পারছিলাম না। ও তখন আমার দিকে তাকিয়ে আবার লজ্জা পেয়ে হাতটা ছেড়ে দিল। খুশবুকে দেখতে একদম খুব মায়াবী লাগছিল। সেই টানা টানা চোখ, নীল বর্ণের সেই মণি, ওর চোখের দিকে তাকালে যেন আমার জগৎ একদম শূন্য হয়ে যায়। আমি তখন ওকে বললাম যে, কি হয়েছে, এখন কয়টা বাজে? ও বলল, সন্ধ্যা হয়ে গিয়েছে, আসো, আম্মাজান তোমাকে খেতে ডাকছেন। আর তাছাড়া তোমাকে কতবার ডেকেছে, তুমি নাকি ঘুমিয়েছিলে, এই জন্য দাসীরা তোমাকে ডাকতে আসেনি। আমি উঠলাম, উঠে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। খুশবু বলল, তুমি এখানে বসো, আমি তোমাকে একদম সাথে করে নিয়ে যাবো, যাও ফ্রেশ হয়ে আসো। তারপর আমি সোজা চলে গেলাম ওয়াশরুমের দিকে। এদের এখানকার ওয়াশরুমটা বেশ ভিন্ন, একদম প্রাকৃতিক প্রকৃতি পরিবেশের মধ্যে দিয়ে। আমি সেখানে যেতেই মনে হলো কোনো বাগানের মধ্যে ঢুকে পড়েছি। এত বড় বিশাল জায়গা, এখানে জিনেদের দৈবিক ক্ষমতা দিয়ে এই সমস্ত জিনিসপাতি তৈরি করা হয়েছে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি খুশবু সেখানে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা নতুন পাঞ্জাবি, সেই সঙ্গে একটা টুপিও আছে। বললো, এটা আম্মা হুজুর তোমার জন্য পাঠিয়েছেন, বলেছিল তোমাকে দিতে, যাও যাও পরে আসো। আমি বললাম, এখন? বললো, হ্যাঁ, তুমি কি এই জামা পরে থাকবে নাকি, যাও পরে আসো, অনেক আত্মীয় স্বজন এসেছে, তোমাকে দেখলে ওরা চিনে ফেলবে, তুমি মানুষ, তাছাড়া নানান প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি তখন ওর হাত থেকে সেই পাঞ্জাবিটা নিলাম। পাঞ্জাবির সময় যা যা ছিল সমস্ত কিছু পেছন সাইড থেকে পরে আসলাম। ওইখান থেকে পরে যখন খুশবুর সামনে দাঁড়ালাম, আমাকে বললো, মাশাআল্লাহ আব্দুল্লাহ, তোমাকে দেখতে তো একদম পুরো রাজপুত্রের মতো লাগছে, সত্যি অনেক সুন্দর দেখতে তুমি। আমি বললাম, তুমি আমার সঙ্গে মজা করছো খুশবু? ও বললো, না, মজা করবো কিসের জন্য, সত্যি। ও আমার দিকে তাকিয়ে আছে। তারপর বেশ খানিক্ষণ পর ও আমাকে নিয়ে সোজা ঘর থেকে বেরিয়ে আসলো। কিছু কিছু জিন যারা কিনা এই মহলের থাকে, এবং কিছু কিছু আত্মীয় যারা এসেছে অনেক দূর দূরান্ত থেকে, খুশবুর চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো যত ভাই বোন আছে বা ছেলে জিন আছে যারা, সকলে আমার দিকে তাকিয়ে রয়েছে। খুশবু তখন বলল, আরে চিনতে পারছো না তোমরা ওকে? ও হচ্ছে আব্দুল্লাহ, আমাদের এখানে এসে একবার কয়েক মাস ছিল, মনে নেই তোমাদের? তখন সকলে দেখে আমাকে চিনতে পারলো, বললো, আব্দুল্লাহ এত বড় হয়ে গিয়েছে? ও ছোটবেলায় আমাদের সঙ্গে খেলতো আর আমাদের হাতে মার খেত। তখন খুশবু বললো, এখন মারতে আয়, দেখিস তো থেকে কি করে। তারপর আমি বললাম, ধুর, এখন কি সেই বয়স আছে নাকি, এই যে এত বড় হয়েছি, একদম যুবক হয়ে গিয়েছি। খুশবু আমার হাতটা ধরে তখন আবার সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। নিচে গিয়ে আমরা যখন সেই ডাইনিং হলে চলে গেলাম, যেখানে কিনা সকালে বসে খাবার খাই। বিশাল এক ডাইনিং হল, সারি সারি 4টা 5টা টেবিল সাজানো। সেই টেবিলের মধ্যে এই বাড়ির যত মানুষজন, দুঃখিত, যত জিন আছে, সকলেই একসঙ্গে বসে খাবার খায়। সকলে বসে আছে। আমি, খুশবু, সেই আন্টি এবং আন্টির হাজব্যান্ড মানে খুশবুর বাবা, আর ওদের যে ভাই বোন আসে, সকলেই এই টেবিলে বসেছে। সকলেই বসে খাবার দাবার খাচ্ছে। এখানকার সর্দার হচ্ছে খুশবুর মা, এবং এই অঞ্চলটা হচ্ছে নারী শাসিত একটা জিন অঞ্চল। এখানে সমস্ত জিনেরা নারীদের কথা শুনে থাকে, এবং সমস্ত নারীরা একে একে খেতে বসেছে, এবং সমস্ত জিনেরা নারীদের কথা শুনতে বাধ্য। আন্টি আমাকে বলল, তারপর আব্দুল্লাহ, তুমি কেমন আছো, তোমার ব্যবসা কেমন চলছে, তোমার আম্মা ভালো আছে? আমি বললাম, জি আন্টি, ভালো আছে। উনি সবসময় আপনার কথা বলেন, আপনি তো আমাদের বাড়িতে আর যান না, সেই আমার বোনের বিয়েতে গিয়েছিলেন, তারপর তো আপনাদের দেখা নেই। সে বলল, যাবো যাবো, একদিন যাব, তাড়াতাড়ি বিয়েটা করো, তোমার বিয়ে খেতে যাব আমি। আমি বললাম, আমাকে কে বিয়ে করবে? তারপর আন্টি বলল, কত মানুষ আছে বিয়ে করার জন্য, যদি তুমি মানুষ না পাও তাহলে যে কোনো একটা পরীর সঙ্গে তোমার বিয়ে করিয়ে দিব। কোনো পছন্দ হয় নাকি কোনো পরীকে? ওই মুহূর্তে আমি খুশবুর দিকে তাকালাম। খুশবু কিছু কি বুঝতে পেরেছে? আমি বললাম, আন্টি পেলে জানাবো। তারপর সে আমাকে একটু হাসি ঠাট্টা করছিল, মজা করছিল, আমি একটু হাসাহাসি করছিলাম। হাসাহাসি শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমি খুব বেশি খেয়ে ফেলেছিলাম, কারণ খাবার টেবিলে থরে থরে খাবার সাজানো ছিল। বড় বড় পোলাও, কোরমা, তারপরে বড় বড় মুরগি, তারপর গরুর ঠ্যাং, একদম আস্ত রান্না করা হয়েছে। এরকম জিনিসের আগে আমি কখনো দেখিনি। এরা খুব তৃপ্তি সহকারে সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমার কাছে দেখি কেমন যেন লাগছিল। এরা আসলে জাতিগতভাবে অতটা সভ্য না, তবে খাচ্ছিল আর কি। আমি একটু মাংস নিয়ে সেগুলো খেতে শুরু করলাম। খুশবু আমাকে বলছে, কি খাচ্ছ দেখি? তাই বলে সে আমার প্লেটে উঠিয়ে দিল। আমি ওর প্রতি এমনটা রাগ দেখালাম। ও বললো, একদমই রাগ করবে না তুমি, আমরা রাতের বেলা এক জায়গায় ঘুরতে যাবো, ঠিক আছে? আমি বললাম, রাতে? খুশবু বললো, পাগল, আমাদের এখানে তো রাতেই সমস্ত কিছু হয়, আমরা তো দিনের বেলা ঘুমাই। এখন অনুষ্ঠান বলে আশেপাশে জিন দেখতে পাচ্ছ, তা না হলে এই পুরো শহর ঘুমাতো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তো দিনের বেলা ঘুমিয়ে আমি ভালোই করেছি, রাতটা তো পাখি একটু ঘুরতে পারবো তোমার সঙ্গে। ও বললো, হ্যাঁ যাও, তুমি এখন বিশ্রাম করো, আমি তোমাকে কিছুক্ষণ পর ডাক দেবো, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। বিয়ে বাড়ি, আশেপাশে আত্মীয় স্বজন দিয়ে ভরা। আমি আমার কক্ষে চলে গেলাম। কক্ষে গিয়ে বসে আছি। খানিকক্ষণ বাদে নীরবতা ভেঙে হঠাৎ করে খুশবু এসে উপস্থিত হলো। বললো, আমাদের এখানে একটা খেলা আছে, চলো আমরা সকলে মিলে খেলি। আমি বললাম, কি খেলা? এখন কি খেলার বয়স আছে নাকি? ও বললো, চলো তো, এটা খেলতে পারবা তুমি।
লুডোর মতো একটা খেলা, তবে জিনিসটা লুডো না। আমি নিয়মটা শিখে নিলাম, শিখে আমি খেলতে শুরু করলাম। আমি তো ওদের থেকে বুদ্ধিমান আছি, সেহেতু আমরা প্রায় 6-7 জন মিলে খেলতে হয়। এটা 6-7 জন মিলে খেলতে শুরু করলাম। লুডোর গুটির মতো চাল দিতে হয়। চাল দেওয়ার পরে এক একটা জায়গায় গিয়ে পড়ে এবং সেই জায়গার কিছু স্কোর আছে বা কোড আছে, সেগুলো পয়েন্টস জমা হলে এক একটা দলে জিতে যায়। আমি এবং খুশবু একই দলে ছিলাম, আর পাশাপাশি অন্যান্য সকলের মোট 4টা টিম ছিল, 8 জন খেলছিলাম। আমি বুদ্ধি করে এই সকলকে হারিয়ে দিয়েছিলাম এবং একটা পর্যায়ে খেলার শেষ প্রান্তে আমরাই বিজয়ী হলাম। খুশবু এত খুশি ছিল যে ও এত উচ্ছ্বাস এবং আনন্দে আচমকা কখন যে আমাকে ঠাস করে জড়িয়ে ধরেছে আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না। আমার গলা তখন একদম শুকিয়ে এসেছিল। ও আমাকে জড়িয়ে ধরে একদম যেন আনন্দ উল্লাসে যেরকমটা করে, হঠাৎ করে ও যখন টের পেল যে ও আমাকে জড়িয়ে ধরেছে, আমি নিজেও লজ্জা পেলাম, ও নিজেও লজ্জা পেল। লজ্জা পেয়ে ও চুপ হয়ে গেল। তখন অন্যান্য সকলে তখন ইয়ে করছে, বসে আছে, ওরা হেরে গিয়েছে। তখন সকলে আমাকে বলল যে আব্দুল্লাহ অনেক বুদ্ধিমান, এই বুদ্ধির জন্যই খুশবু তুই জিতেছিস, তা না হলে এতদিন তুই জিততে পারিস নি, আর আজকে হঠাৎ করে জিতে গেলি। আমি বললাম তোমরা প্রতিনিয়ত খেলো? খুশবু তখন বললো হ্যাঁ, আমরা ভাই বোন কাজিনরা এক জায়গা হলে আমরা তখন খেলি এই গেমটা। আজকে অনেকদিন পরে খেললাম এবং আমি আজ পর্যন্ত জিততে পারিনি কারোর সঙ্গে খেলে, তোমার জন্য জিততে পেরেছি আব্দুল্লাহ, চলো আমরা আজকে বাইরে যাই। ও যেন আমার এই লজ্জা জিনিসটা কাটাতে চাচ্ছিল। ও তখন ওইখান থেকে বেরিয়ে আসলো। বাড়ি ভর্তি জিন, কয়েকদিন পরেই বিয়ে। জিনেদের বিয়ের একটা আলাদা আমেজ আছে। সকল জিনেরা আগে থেকে উপস্থিত হয় এবং 7 দিন ধরে বাড়িতেই অবস্থান করে। যেদিন বিয়ে হবে সেদিন বরযাত্রী আসবে, এসে এখানে বিয়ে হবে এবং নিয়ে যাবে। এরকম বিয়ে এর আগে আমি কখনো দেখি নাই। রাতের বেলা খুশবু তখন একটা ঘোড়া ডাকালো। ওইটা খুশবুরই ঘোড়া। ও ওই ঘোড়ায় চড়ে আশপাশে সব জায়গায় ঘুরে বেড়ায়। ডানাওয়ালা ঘোড়া এই জীবনের প্রথম আমি দেখলাম। আমি দেখে বললাম খুশবু এটা? ও বললো ওঠো, উঠে আসো, তুমি তো একা চালাতে পারবে না, আর তাছাড়া এই ঘোড়ার উপর তুমি একা চড়লেও তোমাকে ফেলে দিবে, এটা আমাদের ট্রেন করা ঘোড়া। তাই বলে ও আমাকে ঘোড়ার উপর চড়তে বসলো। আমি তো উঠতে পারি না। ও আমার হাত ধরে সোজা এক হ্যাঁচকা টান মারলো। টান মারার সঙ্গে সঙ্গে আমি একদম ঘোড়ার পিঠের উপর গিয়ে বসলাম। ও আমাকে বললো আমার কাঁধ ধরে বসো, উড়ন্ত অবস্থায় তুমি পড়ে যেতে পারো। আমি সেই প্রথমবারের মতো খুশবুর কাঁধ স্পর্শ করলাম। সে কি নরম কাঁধ! আমি সত্যি যেন অন্য জগতে হারিয়ে যাচ্ছিলাম। ঘোড়াটা ডানা মেলতে শুরু করলো। একটু একটু করে সে মাটি থেকে উড্ডয়ন করলো এবং সেই মহলগুলো ছোট হয়ে যাচ্ছিল। মহলের উপর দিয়ে আসমানে যখন ভেসে উঠলাম, আসমানে কোটি কোটি তারা, অজস্র তারা। আকাশে কোনো চাঁদ নেই, শুধুমাত্র তারার মেলা। এত সুন্দর আকাশ এর আগে আমি জীবনে কোনোদিন দেখিনি, বা এত উপর থেকে কখনো দেখিনি। খুশবু আমাকে তখন বলল কোথায় যাবে বলো? আমি বললাম আমি কি জানি, তুমি না আমাকে কোথাও যেন নিয়ে যাবে একটা। ও বললো তাহলে চলো, তোমাকে যেখানে নিয়ে যেতে চাচ্ছি সেখানে নিয়ে যাব। তারপর ও আমাকে সেই আকাশের ওপর দিয়ে মেঘের ভাঁজে ভাঁজের মধ্যে দিয়ে উড়ন্ত অবস্থায় নিয়ে যেতে লাগলো। নিচে গ্রামের ঘরগুলোতে ছোট ছোট আলো জ্বলছে, আর জিনেরা রাতের বেলায় স্পষ্ট দেখতে পায়। তবুও এরা আলো জ্বালায় শুধুমাত্র ওদের বকরি এবং অন্যান্য সমস্ত জিনিস পাহারা দেওয়ার জন্য। ওদের এখানে আলোর সরঞ্জাম খুবই কম, তবুও আলো জ্বালায় শুধুমাত্র সৌন্দর্যের জন্য। ও আমাকে উড়ন্ত অবস্থায় নিয়ে আসলো একটা সম্পূর্ণ অন্ধকার উপত্যকায়। আমি কিছু চোখে দেখতে পাচ্ছিলাম না। খুশবু তখন বলল যে এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা, আমি রাতের বেলা প্রায়ই এখানে আসি। এটাকে আমাদের এখানে ফসফস বাগান বলে। আমি বললাম ফসফস বাগান আবার কেমন বাগান? ও বললো তুমি দেখো, এখানে আসো, আসার পর তুমি বুঝতে পারবে। আমি যখন ঘোড়া থেকে নিচে নামলাম, যে জায়গাটায় লাফ দিয়ে নামলাম সেই জায়গাটা আচমকা চাপ লেগে ঘাসের মধ্যে আলো যেতে শুরু করলো। ও বললো ইটের বাগানের বিশেষত্ব হচ্ছে এটাই, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। ও তখন পাশে থাকা বড় বড় দুটো কচু গাছের মতো গাছের উপর থাবা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই গাছটা আচমকা জ্বলে উঠল। শুধুমাত্র যে অঞ্চলটুকুতে আঘাত লেগেছে সেই অঞ্চলটুকুতেই আলো জ্বলে উঠেছে এবং ওই অঞ্চলটুকুই যেন একদম দেখতে রং বেরঙের মতো লাগছিল। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর খেলা আমি এর আগে কখনো দেখিনি। আমি যেখানে হাত দিচ্ছিলাম সেইখানেরটাই একদম জ্বলে উঠছিল। দেখতে দেখতে খুশবু ঝড়ের গতিতে পুরো বাগানের সমস্ত আলোগুলো জ্বালিয়ে দিল এবং আলো বেশিক্ষণ থাকে না। যেখানে টাচ করা হয় 2-3 মিনিট থেকে আস্তে আস্তে আলোগুলো নিভতে থাকে। ও বলল এগুলো এক ধরনের বিশেষ গাছ এবং এই গাছগুলো শুধুমাত্র এই বাগানের মধ্যেই আছে, এই জন্যই তো তোমাকে আমি এখানে নিয়ে এসেছি, দেখো সুন্দর না? তারপর ও পানির মধ্যে একটা ঢিল ছুড়ল। পানির ভেতরটা একদম যেন আলোকিত হয়ে উঠল। ভেতরে যে মাছগুলো ওইখানে সাঁতার কাটছিল সেই মাছগুলো যেন আলোর মতো হঠাৎ করে উড়ন্ত অবস্থায় ওই উপর দিয়ে একটা ব্যাঙ উড়ে আসলো। ব্যাঙের ওইখানে এরকম এক ধরনের ঘূর্ণায়মান জিনিস আছে। ও ওই ডানা দিয়ে উড়ন্ত অবস্থায় উড়ে আবার পানির ভিতরে পড়ে গেল। আমার দেখতে এত মজা লাগছিল। আমি বললাম সত্যি খুশবু, আমি এরকম জিনিস এর আগে জীবনে কোনোদিন দেখিনি, আমার কাছে খুব ভালো লাগছে। খুশবু বলল
আরও কত কি দেখবে। এই বাগানটা আমার কাছে খুব প্রিয়। ও তখন একটা গাছের ফল ছিল। ফলটা যখন আমি খাচ্ছিলাম আমার মুখের মধ্যেও যেন আলো জ্বলছিল, কারণ ওই ফলটার মধ্যে বিশেষ এক ধরনের ক্ষমতা আছে, ইউরেনিয়াম বাতির মতো। সোডিয়াম বাতি যেরকম জ্বলে ঠিক সেরকম জ্বলছিল। ও তখন বললো যে দেখো তোমার গাল ভরে আলো জ্বলছে, যেখানে যেখানে এই গাছের ফলের রস লেগেছে সেখানে আলো জ্বলে আছে। ও আমাকে নিয়ে দৌড়াতে লাগলো এবং আমি ওর পেছন পেছন দৌড়াচ্ছিলাম। এরকম সুন্দর অনুভূতি আমি আমার জীবনে কোনোদিন পাইনি। আমি এখানে আসার পর এই ছিল হচ্ছে সব থেকে সুখের অনুভূতি। ওইখানে খানিকক্ষণ বাদে আমরা দুজন হাঁপিয়ে একটি বেঞ্চের উপর বসে পড়লাম। বলল যে জায়গাটা খুব সুন্দর লাগছে না, দেখো আমরা যেদিক দিয়ে দৌড়ে এসেছি সেই সব জায়গার ঘাসে আলো জ্বলছে। আমি বললাম হ্যাঁ খুব সুন্দর। খুশবু এবং আমি সেখানে অনেক রাত পর্যন্ত বসে রইলাম। ও আমাকে বলল দেখো কি সুন্দর আকাশের ওপর দিয়ে তারা খসে পড়ছে। আমি বললাম তারা খসে পড়লে উইশ করতে হয়, মনে মনে উইশ করো। আমি উইশ করতে লাগলাম। আমি মনে মনে উইশ করছিলাম যেন খুশবু আমাকে ভালোবাসতে শুরু করে, কারণ আমি তো খুশবুকে পছন্দ করতাম ছোটবেলা থেকেই। এখানে আসার পর খুশবুর সঙ্গে যা যা হয়েছে তাতে করে তার প্রতি আমার মনোযোগ এবং ভালোবাসা যেন আরও খুব দ্রুত গতিতে বেড়ে যাচ্ছিল। খুশবু আমাকে জিজ্ঞেস করলো কি 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 বললো বলো তো। আমি বললাম না না, এগুলো তো বলা যাবে না, নিজের মনের মধ্যেই থাকে। খুশবু তখন আমাকে বলল যে আমি চাই যে তুমি এখানে সবসময় থাকো, তুমি থাকলে আমি খুব আনন্দে থাকি, তুমি জানো এত আনন্দে আমি কখনো থাকিনি। আমি বললাম যে তোমার সঙ্গে থাকতে আমারও খুব আনন্দ লাগে, কিন্তু আমাকে তো ফিরে যেতে হবে। এমন দোয়া চাইলে যে আমি নিজের জগতে ফিরে যেতে পারবো না। খুশবু তখন বলল হ্যাঁ তাই তো, কিন্তু ওই বোকামি এটা বোঝে না যে ওকে আমি পছন্দ করি। তারপর অনেকক্ষণ সেখানে থেকে ও বলল চলো আমরা ফিরে যাই, একটু পরে সূর্যের আলো ফুটবে। আমি বললাম রাত পার হয়ে গেল। ও বলল হ্যাঁ চলো, এখন গিয়ে ঘুমাতে হবে, আমার খুব টায়ার্ড লাগছে। তাই বলে খুশবু আমাকে বললো তুমি ঘোড়াটা চালাও, আমার খুব টায়ার্ড লাগছে। আমি বললাম কিন্তু। ও বললো না তুমি উঠো। তাই বলে ও আমাকে সামনে বসিয়ে দিল। তারপর ঘোড়ার উপরে বসিয়ে ও নিচে পিছিয়ে বসলো, পিছিয়ে বসে আমার কাঁধ ধরে বসে আছে। আমি ঘোড়াটার উপরে বসে ঘোড়া চালাতে শুরু করলাম। ঘোড়া চলতে শুরু করলো। ঘোড়া অটোমেটিক্যালি নিজের দেশে ফিরে যাবে, যেখান থেকে এসেছে সেখানে। খানিকক্ষণ উঠতেই আমি দেখলাম খুশবু আমার গায়ের সঙ্গে ঢেলান দিয়ে পেছনে শুয়ে পড়লো। আমি বললাম কি হলো। ও বললো খুব ক্লান্ত লাগছে, আমি আর বসে থাকতে পারছি না। তাই বলে ও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে এমনভাবে শুয়ে রইল। আমি ওর হাতটা ধরে আমার সামনের দিক দিয়ে হাতের সঙ্গে আমার পিঠের সঙ্গে খুব শক্ত করে চেপে ধরে রইলাম, কারণ ও যদি ঘুমন্ত অবস্থায় পড়ে যায়। এক পর্যায়ে ঘোড়াটা উঠতে শুরু করলো। আমার সেই সময় এত আনন্দ লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। ঘোড়াটা উঠতে উঠতে হঠাৎ করেই সেই বড় প্রাসাদের সামনের খালি মাঠের উপর পড়লো। আমি ওকে বললাম খুশবু চলে এসেছি, নামো। ও বললো না আমি এখন ঘুমাবো, আমি নামতে পারছি না। একটু পরেই সূর্যের আলো ফুটবে। অনেকেই হয়তো ঘুমাতে অবস্থায় অবশ্য চলে গিয়েছে। এরকম অবস্থায় যদি কেউ দেখে ফেলে আমাদেরকে, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি ঘোড়া থেকে খুব কষ্ট করে ওকে নামালাম। নামানোর পর আমি বললাম কিছু চলো না, এরকম আমার সঙ্গে এরকম দাঁড়িয়ে আছো কিসের জন্য। ও বললো তুমি আমাকে কোলে করে নিয়ে যাও, আমার এখন জাগতে ইচ্ছে করছে না। আর কি করার, আশেপাশে কেউ নেই। সেই অবস্থায় আমি ওকে কোলে তুলে নিলাম। আর কোলে তুলে ওকে নিয়ে যাচ্ছিলাম। ওর সেই মায়াবী চোখ, সুন্দর ঠোঁট আমাকে যেন ওর প্রতি আকৃষ্ট করছিল। কিন্তু না, আমি তো ওরকম খারাপও না যে ঘুমন্ত অবস্থায় ওকে আমি চুমু খাবো। আমার খুব লোভ হচ্ছিল, কিন্তু আমি নিজেকে সামলিয়ে ওকে সিঁড়ি বেয়ে দোতলা কক্ষে নিয়ে আসলাম। এনে ওর ঘরের ভিতরে ওর বিছানার উপর শুইয়ে দিলাম। ও আমাকে টেনে ধরেছে, বলল তুমি এখান থেকে যেও না আব্দুল্লাহ, আমার কাছেই থাকো। বিড়বিড় করতে লাগলো। আমি ওকে হাতটা ছাড়িয়ে ওর শরীরে আমি সেই যে কাঁথাটা ছিল সেটা দিয়ে আমি আমার নিজের কক্ষে চলে আসলাম। আমার হাত পা ধরফর করছিল। ওকে আমার শরীরের সঙ্গে এরকম জড়িয়ে ধরে ওর গায়ের ঘ্রাণ আমার শরীরের সঙ্গে লেগে গিয়েছিল। আমি যেন কোনোভাবেই এই জিনিসটাকে ছাড়াতে পারছিলাম না। আমি ওই রাতে ওই জিনিসটাকে আমার পাশে রেখেই, মানে আমার হাতে এবং শরীরে ওর সেই গায়ের ঘ্রাণ লেগেছিল, পাশে রেখে আমি শুয়ে পড়লাম। মনে হচ্ছিল ও আমার আশেপাশেই আছে। অনেকক্ষণ পর আমার ঘুম ভাঙলো, প্রায় দুপুরের পরপর। তখন অনেক জিনেরা জেগে গিয়েছে। জিনেরা সাধারণত ফজরের আজানের আগে ঘুমায় এবং প্রায় 3টা-4টা বা আসরের আজানের আগে ওরা ঘুম থেকে ওঠে। তারপর ওদের বিচরণ শুরু হয়। আর বিয়ে বাড়ি যেহেতু অনেক আগে অনেকে উঠে কাজ শুরু করে দিয়েছে, আমি তখন উঠলাম। ওই সময় উঠে দেখলাম খুশবু ওইখানে দাঁড়িয়ে হাসাহাসি করছে। আমি তখন ঘুমন্ত অবস্থায় দাঁড়িয়ে আছি। খুশবু আমার দিকে তাকিয়ে হঠাৎ থেমে গেল, বলল যে কালকের জন্য সরি, আসলে খুব ঘুম পেয়েছিল, আমি তোমাকে অনেক বিরক্ত করেছি তাই না। আমি বললাম না না খুশবু কি বলছো, এরকম কোনো কিছুই না। আমি এবং খুশবু সেখানে দাঁড়িয়ে আছি। ঠিক সেই মুহূর্তে আন্টি এসে উপস্থিত। বলল কি রে আব্দুল্লাহ, তুই এরকম ভাবে দাঁড়িয়ে আছিস কিসের জন্য, যা ফ্রেশ হয়ে আয়। আর খাওয়া লাগবে না নাকি, খাবার সময় তো তোকে দেখলাম না। আমি বললাম আন্টি ঘুমিয়েছিলাম।
তারপর আমি ফ্রেশ হয়ে আবার খেতে গেলাম। দুপুরের ওই খাবার সন্ধ্যার আগে আগে ওরা খায়, খাবারগুলোর সঙ্গে একসঙ্গে বসে খেলাম। খুশবু বলল, কালকে কিন্তু খুব মজা হয়েছিল, আজকে আমরা আরেক জায়গায় যাবো, ঠিক আছে? আমি তখন ওকে বললাম, কোথায়? খুশবু বলল, আজকে আমি তোমাকে আরেক জায়গায় নিয়ে যাবো, জায়গাটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে সেই জায়গাটা। ও এমনভাবে উচ্ছ্বাসিত হয়ে আমার দিকে তাকাতো যেন ওর প্রেমে না পড়লে কোনো দোষ হয়ে যেত, সেমনটাই প্রেমে না পড়লে যেন খুব বেশিই দোষ হয়ে যেত। আমি ওর প্রেমে একটু একটু করে পড়ে যাচ্ছিলাম। এখানে এসেছি 4 দিন হয়ে গিয়েছে। 4 দিনে খুশবু আমাকে যে পরিমাণ স্মৃতি দিয়েছে তা নিয়ে আমি 40 বছর কাটাতে পারবো, 400 বছর কাটাতে পারবো, কোনো সমস্যা নেই যদি জীবিত থাকি। খুশবুর সঙ্গে আমার একটা অন্যরকম আত্মিক ভাব বা মন হয়ে গিয়েছিল। যাই হোক, দেখতে দেখতে আরও 2 দিন মাঝখানে কেটে গেল। খুশবু আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত। আশেপাশে ও সবসময় আমার সঙ্গে হাসি ঠাট্টা করতো, এমনভাবে আমার সঙ্গে মিশতো যেন ও আমাকে ভালোবাসে এবং আমাকে খুব পছন্দ করে। আমি শুরুতে সেটাই ভেবেছিলাম। বিয়ের আগের দিন আমার বোন এবং আমার যে জামাইবাবু সে আসলেন। আসার পর সে আমাকে বলল, কি ব্যাপার, কেমন আছেন? আমি বললাম, জি ভালো আছি। আমার দিকে তাকিয়ে ওরা বেশ মুচকি হাসলো। আমার বোন আমার দিকে তাকিয়ে আছে, ওদের কোলে রয়েছে ওদের সদ্য জন্ম নেওয়া সেই বাচ্চা মেয়েটি, আমার দিকে তাকিয়ে আছে। আমি মাঝে মধ্যে ওকে দেখতে যাই। আমি তখন বললাম, কেমন আছো মামনি তুমি? ও কথা বলতে পারে না, কিন্তু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। ওর চোখটা হয়েছে একদম অদ্ভুত, এরকম নীলবর্ণের চোখ আমি আজ পর্যন্ত কারো দেখিনি, জিনেদেরও দেখিনি। ও তখন আমার দিকে তাকিয়ে আছে। তারপর বললো, ভাই কখন এসেছিস? আমি বললাম, এই তো এসেছি, আর তোর জন্য অপেক্ষা করছিলাম। ও তখন বললো, তুই তো আমাদের এখানে চালিয়ে যেতে পারিস, যাস না কেন বলতো? আমি বললাম, তুই তো ওদেরকে নিয়ে আমাদের বাড়িতে আসতে পারিস, সেই 3 বছর আগে বেরিয়ে গিয়েছিস। তখন বলল, আসলে এই এত বড় সংসার ফেলে যাওয়া যায় না, আর তাছাড়া মানুষের জগতে যাওয়া একটু রিস্কি, তো ভাইয়া যেতে চায় না। আমি বললাম, কেন? বললো, সমস্যা আছে। যাই হোক, এ কে, খুশবু নাকি? আরে কেমন আছো তুমি? খুশবু ওই মুহূর্তে পেছন থেকে হেঁটে আসছে। খুশবু বললো কি যে, আপু তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। খুশবু আমার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। আগামীকালকে বিয়ে, বাড়িতে জিন মেহমান দিয়ে ভরা। আমি এবং খুশবু সবসময় এক জায়গায় থাকি। ওর প্রতি আমার এত পরিমাণ ভালো লাগা একটু একটু করে বাড়তে শুরু করেছে। এখানে আসার পর 1 সপ্তাহের মধ্যে যে ওকে আমি ভালোবেসে ফেলবো আমি কখনো কল্পনাও করতে পারিনি। কারণ খুশবু মেয়েটা এত সুন্দর এবং এত চমৎকারভাবে কথা বলে, আমি যেন ওর দিকে তাকিয়ে একদম বিহ্বলিত হয়ে পড়ি। পরের দিন আসলো। আগের দিন রাত্রেবেলা খুশবু আমার রুমে বেশ কিছুক্ষণ বসেছিল। ও বলল যে, আব্দুল্লাহ তোমার কথা শুনতে আমার এত বেশি ভালো লাগে, তুমি জানো না, সত্যি আমি আস্তে আস্তে জন্য তোমার মায়ায় পড়ে যাচ্ছি। ও এমন কথা বলার মানে কি যে আমাকে সত্যি ভালোবাসে, এটা তো যে কেউ বিশ্বাস করবে, তাই না? আমিও ঠিক তেমনটাই বোকা হয়ে গেলাম। পরের দিন বিয়ের অনুষ্ঠান হলো। বিয়ের অনুষ্ঠান শেষে যে যার মতো করে চলে যাবে সেটা তো স্বাভাবিক বিষয়। অনেক জিনেরা এসেছিল, আমার সঙ্গে অনেকে কথাও বলেছে, তারা নাকি মানুষের সঙ্গে কখনো কথা বলেনি। আমার আত্মীয় স্বজনরাও এসেছিল বেশ কিছু, ওই যে আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন, ওরা তো এই বাড়ির সঙ্গে লিঙ্কড বা যোগাযোগ আছে ওদের। যাই হোক, ওদিনকে আমাকে অনেকে জিজ্ঞেস করলো যে, কি ব্যাপার, কোনো পরিমেয়ে দেখবো নাকি, বিয়ে করবো নাকি আমাদের এখানে? আমি তখন লজ্জা পেয়ে খুশবুর দিকেই তাকিয়েছিলাম। খুশবু কেমন ভাবছিল আমি জানি না, তবে আমি এতটুকু জানতাম যে খুশবু আমাকে ভালোবাসতো এবং সত্যি সত্যি আমি যেহেতু পরের দিন চলে যাব, আমি খুশবুকে আমার ভালোবাসার কথা জানিয়ে যাব, এই কথাটাই আমি মনে মনে ঠিক করেছিলাম। বিয়ের অনুষ্ঠান সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেল। খুশবুর বোনেরা সকলে চলে গেল। খুশবু নিজেও যেতে চেয়েছিল ওদের সঙ্গে, তবে যায়নি কেন জানি না। পুরো বাড়ি খালি, মেহমান আত্মীয় স্বজন সকলে একে একে করে চলে গিয়েছে। আমি ওই অবস্থায় তখন খুশবুর রুমে গেলাম। খুশবু তখন বসে আছে। আমাকে তখন বলল, আরে আব্দুল্লাহ আসো, তোমার জন্য বসেছিলাম। আসলে আমরা যেতে পারিনি, আমি তোমাকে নিয়ে আমার বোনের শ্বশুর বাড়িতে যাব। আম্মা তোমাকে নিয়ে যেতে বলেছে, বলেছে একা একা যাওয়ার দরকার নেই, তোমাকে নিয়ে যেতে বলেছে। আমি বললাম, কিন্তু আমি তো চলে যাব আজকে, আমার ওদিকে আম্মা একা একা রয়েছে, আর তাছাড়া ব্যবসা তো কেমন কি হচ্ছে, 7 দিন ধরে দোকান বন্ধ। ও তখন বললো, আরে জিও তুমি চলো। আমি তখন বললাম, খুশবু আমি আসলে যেতে চাচ্ছি না। ও বললো, আরে চলো তো। তাই বলে ও জোর করে আমাকে রথে চড়ালো। রথের মধ্যে 2টো ঘোড়ার সামনে রথ টেনে নিয়ে যাচ্ছে, আমি এবং ও সেখানে বসে আছি। পেছনে আরও কিছু তত্ত্ব আছে যেগুলো তো শ্বশুর বাড়িতে পাঠাবে। যাত্রাপথে আমি ভাবলাম এটাই সব থেকে নিরিবিলি সময় এবং এখনই ওকে আমার অনুভূতিটা জানিয়ে দেওয়া উচিত। আমি তখন বললাম, খুশবু আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি খুশবুর হাতের কাছে হাত রেখে দিয়েছি। অনেকটা সাহস করে খুশবুর হাতটা চেপে ধরলাম। ও আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, খুশবু আমি তো চলে যাব, কিন্তু আমার মনের কথা মনে রয়ে গেলে আমার কাছে খুব খারাপ লাগবে। কবে আসি না না আসি হয়তো তোমাকে কথাটা বলতে পারবো না। খুশবু তখন বলল, কি কথা বলো তো?
ও তখন বলল যে, আরে বলো না, এত লজ্জা পাচ্ছ কেন? আমি বললাম যে, আসলে খুশবু, সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার অনুভূতি কি জানি না, হয়তো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি সত্যি তোমার প্রতি আমার মন হারিয়েছি। ও তখন আমার হাতটা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বলল, তুমি এটা কি বলছো আব্দুল্লাহ? এটা কখনো সম্ভব না। তুমি একজন মানুষ, আর তাছাড়া আমি তোমাকে ওরকম নজরে কখনো দেখিনি। তুমি আমার সঙ্গে কি মজা করছো নাকি? আমি বললাম, না, সত্যি আমি তোমার সঙ্গে মজা করছি না খুশবু। আমি সত্যিই তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তাছাড়া তুমি এরকমভাবে করছো কেন? তুমি আমার সঙ্গে যেরকম মিশেছো, আমার সঙ্গে সবসময় থাকো বা এরকমভাবে কথা বলো, এটা কি ভালোবাসা বলে না? আমি তো ভেবেছি তুমি আমাকে। ও তখন আমাকে রাগ দেখাতে লাগলো। ভেবেছো? ভেবেছো আবার কেমন কথা? তুমি কেন ভেবে নিবে? তোমার সঙ্গে দুই চার হাসি মুখে কথা বলেছি একটু, সেজন্য তুমি ভেবে নিবে যে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি? ছি, তোমার সঙ্গে এই আশা আমার কখনোই ছিল না। তুমি আমার সঙ্গে যে কেন এসেছো এবার আমি বুঝতে পেরেছি। আমি বললাম, খুশবু, তুমি আমাকে ভুল বুঝছো। ও বললো, ভুল বোঝাবুঝির কিছু নেই। তোমার সঙ্গে একটু ভালো মতো মিশেছি বলে তুমি মনে করেছো তোমাকে আমি পছন্দ করে ফেলেছি। এটা আমি সত্যি না, এটা কোনোভাবে আমি মেনে নিতে পারছি না। তুমি এখন এখান থেকে নেমে গেলে আমি খুব খুশি হব। এখান থেকে তোমার বাড়ি খুব বেশি দূরে না, আমি তোমাকে নামিয়ে দিয়ে যাচ্ছি। আমি বললাম, থাক, নামিয়ে দিয়ে যেতে হবে না। আমাকে ওইখানে নিয়ে চলো বা আমার বোনের বাড়িতে নামিয়ে দিয়ে যাও, সেখান থেকে আমি চলে যেতে পারবো। খুশবু তখন বলে, আচ্ছা ঠিক আছে। যাত্রা পথেই আমার বোনের বাড়ি পড়ে, সেখানে ও আমাকে মহলের উপরে নামিয়ে দিয়ে সোজা চলে গেল। খুশবুর সেই চেহারা এখন পর্যন্ত আমি ভুলতে পারি না। ও আমার দিকে এমনভাবে তাকিয়েছিল কিসের জন্য? ওর চোখের মধ্যে শুধুমাত্র রাগ এবং আমার প্রতি ঘৃণা দেখছিলাম আমি, আর কোনো কিছু না। আমি আমার বোনের বাড়িতে দাঁড়ানোর পর আমার চোখ মুখ শক্ত হয়ে গিয়েছিল। আমি মুখ দিয়ে কথা বলতে পারছিলাম না। আমার বোন আমাকে দেখে বলল, কিন্তু তোর কি হয়েছে? আমি বললাম, না কিছু হয়নি, আমাকে একটু পানি খাওয়াবি? তখন পানি খাওয়ানোর পর আমি বললাম, আমি বাড়িতে যাব, একজন জিনকে বল আমাকে দিয়ে আসতে একটা। তখন বললো, আচ্ছা তুই এসেছিস ভালো কথা, কিন্তু তোকে এরকম বিধ্বস্ত লাগছে কিসের জন্য? এই তো কালকে খুশি ছিলি, এখন কোত্থেকে আসলি? তোকে এখানে কি দিয়ে গেল? আমি বললাম, খুশবুর সাথে যাচ্ছিলাম। তো খুশবুকে আমি বললাম তোর বাড়ি এখানে নামিয়ে দিয়ে যেতে, আমি বাড়িতে চলে যেতে চাই। ও বললো, আরে থাক, এখানে এসেছিস যেহেতু দুই তিন দিন থাক। আমি বললাম, বাড়িতে মা একা রয়েছে, আমি তো কয়েকদিন আসছি এখানে বিয়ে, বাড়িতে আম্মাকে বলে আসছি আমি যাচ্ছি। তবে আম্মা নিশ্চয়ই বসে আছে অপেক্ষা করে, আমি দুদিন পরে আসবো না হয়, তুই এখন আপাতত আমাকে দিয়ে আয়। ও অনেকবার আমাকে থামানোর চেষ্টা করলো, তবে আমি তো এখানে থাকবো না। আমি ওই অবস্থায় দুজন জিনের মাধ্যমে চলে আসলাম আমার বাড়িতে। আমি এসে সত্যি খুব কান্না পাচ্ছিল আমার, যে খুশবু আমার সঙ্গে এরকমভাবে মেশে, ছোটবেলা থেকে সে আমাকে পছন্দ করে সেটা আমি জানতাম। আমি নিজেও ওকে খুব পছন্দ করি, কিন্তু ও এরকমভাবে আমাকে ধোঁকা দিবে বা এরকম একটা কথা বলবে তা কখনোই আমি কল্পনাও করতে পারিনি। আমি ভাবতেও পারিনি যে খুশবু আমার সঙ্গে এরকমটা করবে। এরকমটা করার মানে কি? আমি বাড়িতে চলে এসেছি এবং খুব মন খারাপ ছিল আমার, সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন ঘুম থেকে উঠে আমি সোজা চলে গেলাম আমার দোকানে, যে বুটিক্সটা ছিল। দোকান খুললাম, কাজবাজ শুরু করলাম, তবে মনোযোগ ছিল না কাজে। কেমন যেন খারাপ লাগছিল, দিনটা কেমন যেন খুব খারাপ কাটছিল। খুশবুর কথা মনে করে আমার সারা দিন কেটে যেত। আমার সঙ্গে এরকমটা না করলেও পারতো, আমার ফিলিংসের সাথে এরকমটা ও খেলতে পারলো, এরকমটা আসলে খুব খারাপ হয়েছে, আমি সত্যি ভাবতে পারিনি। দুদিন কেটে গেল মাঝখানে। দুদিন পর আমি দোকান বন্ধ করে বাড়িতে যাব। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম আমার যে বাসার গলি আছে সেখানে একটি ঘোড়া দাঁড়িয়ে আছে, সাদা ধবধবে রঙের ঘোড়া। ঘোড়া থেকে আন্টি নামলো, নেমে বলল, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি যে ওইখান থেকে চলে আসলে এরকম ভাবে কেন? আমি বললাম, আন্টি এমনি এসেছি, আসলে আম্মা বাড়িতে একা ছিল আর খুশবুকে বলেছিলাম, ওই আমাকে এখানে দিয়ে গিয়েছে। আব্দুল্লাহ তখন ও আমাকে বলল কি যে, তুমি এটা ঠিক করোনি আব্দুল্লাহ, তুমি আমাকে না জানিয়ে এরকমভাবে চলে আসলে। তুমি না আমার মেয়ের শ্বশুর বাড়ি গেলে, সেখানে তো আমি তোমাকে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি এখান থেকে এরকমভাবে চলে আসবে, তুমি নাকি সেখানেও যাও নাই, আমাকে বললো। আমি বললাম যে, হ্যাঁ আন্টি, চলে এসেছি এমনি। তখন আন্টি আমার এরকম মন খারাপময় চেহারা দেখে বলল, আব্দুল্লাহ, তোকে আমি এরকমভাবে কখনোই দেখিনি, তুই এরকম মন খারাপ করে আসিস কিসের জন্য? আমি বললাম, না আন্টি, সেরকম কোনো কিছুই না, এমনিতেই ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে, আর তাছাড়া অনেকদিন আম্মাকে ছাড়া ছিলাম তো ওই মুহূর্তে। তখন আর খুশবুর মা বলল যে, আচ্ছা ঠিক আছে, চল তোর মার সঙ্গে দেখা করে যাই। তারপর আন্টি আমাদের বাড়িতে আসলো। বাড়িতে আসার পর আম্মার সঙ্গে দেখা করলো। আম্মাকে বলল, আপনি কিন্তু গেলেও যেতে পারতেন, বিয়েতে গেলেন না, আপনাকে বলেছিলাম। তখন ওই মুহূর্তে সে বলল যে, আসলে কোথাও যেতে ভালো লাগে না, এই জন্য। যাই হোক, ওই রাতে আন্টি বেশ খানিকক্ষণ গল্প করে চলে গেল। আমার মন বেজায় খারাপ ছিল, সত্যি এত মন খারাপ এর আগে আমার কখনো হয়নি। একজনকে ভালোবাসি, এই এক সপ্তাহে তার প্রতি এত পরিমাণ গভীর ভালোবাসা এসেছে যে আমি তা বলে বোঝাতে পারবো না। সত্যি সে আমাকে কি ভালোবাসে না,
নাকি খুশবু আমার কাছে কোনো কিছু লুকাচ্ছে, আমি এটা বলতে পারবো না। দেখতে দেখতে মাঝখানে 10-15 দিন সময় কাটলো। এই 10-15 দিনের মধ্যে তাকে আমি এত পরিমাণ মিস করেছি যে আমি তা ভাষায় বর্ণনা করতে পারবো না। মাঝখানে সময় কেটে গেল। হঠাৎ করে একদিন আমার যে বোন আসলো, ওর জামাইবাবু সহ আমাদের বাড়িতে আসলো। আসার পর আমাকে বলছে, তো হ্যাঁ রে, খুশবুর তো বিয়ে ঠিক হয়েছে জানিস। আমি বললাম, কি বলছিস আপা, খুশবুর বিয়ে ঠিক হয়েছে মানে? তখন সে বলল, হ্যাঁ, খুশবুর তো আগেই বিয়ে ঠিক হয়ে গিয়েছে, ওর বড় বোনের জন্য অপেক্ষা করছিল। আসলে ওদের পরিবারে একটা ভালো জিন ছেলে আছে, ওর সঙ্গেই আন্টি বিয়ে ঠিক করে রেখেছিল। আমরা সেদিনকে গিয়েছিলাম, আমাদেরকেও জানিয়েছে খুশবুর বিয়ে। ওর এখানে বোধহয় আসবে বিয়ের দাওয়াত দিতে, আন্টি বোধহয় এসেছিল মাঝখানে, তাই না? আমি বললাম, হ্যাঁ, 10-15 দিন আগে এসেছিল আন্টি। তখন ওই মুহূর্তে খুশবুর মা ওইখানে এসে উপস্থিত হলো, বলল যে তোদেরকে কিন্তু যেতে হবে। আমি তো জানতাম না তোরা সকলে এখানে। যাই হোক, খুশবুর বিয়ে ঠিক হয়েছে, আগামী 1 মাস পরে বিয়ে। আর জিন পরিবার ওরা খুব ভালো, খুশবুকে পছন্দ করেছে। তখন আমি বুঝতে পারলাম খুশবুর মনের কথা, নিশ্চয়ই সে আমাকে পছন্দ করে, কিন্তু ওই যে বলতে পারছিল না শুধুমাত্র ওর পরিবারের জন্য, কারণ খুশবু তার নিজের পরিবারের বিরুদ্ধে কখনোই যাবে না। আমার তখন মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করলো যে না, আমি অন্তত পক্ষে খুশবুকে এতদিন যে খারাপ ভাবছিলাম সেরকম কোনো কিছুই না। আমি সেই রাতে আমার এক জিন বন্ধুর সহায়তায়, মানে ওইখানে এক জিনের সঙ্গে আমার পরিচয় ছিল, তাকে আমি ডাকলাম। ডাকার পর আমি বললাম, তুই আমাকে খুশবুর রুমে নিয়ে যেতে পারবি? ও আবার এই বিষয় সম্পর্কে জানতো, ওর সঙ্গে ছোটবেলা আমি খেলতাম। বিয়ের এই 7 দিন যাওয়ার পর ওর সঙ্গে বেশ ভালো সম্পর্ক হয়ে উঠেছিল আমার। ও তখন আমাকে বলল, আরে নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর ও ওই দিন রাতের বেলা আসলো, আন্টিও চলে গিয়েছিল, আর আমার আপারাতে তখন ছিল। আমি ওই রাতে ওর সঙ্গে চলে যাই ওদের জগতে, এবং খুশবুর রুমের যে জানলা ছিল সেই জানলা দিয়ে খুশবুর রুমে প্রবেশ করি। প্রবেশ করার পর খুশবু হঠাৎ করে আমাকে দেখে চিৎকার করে ওঠে। অন্ধকার ছিল, ও ভেবেছিল যে অন্য কেউ এসেছে। আমি তখন খুশবুর মুখ চেপে ধরলাম, ও যাতে চিৎকার না করতে পারে। ও হঠাৎ করে চিৎকার করা থামিয়ে দিল, বলল, আব্দুল্লাহ তুমি এখানে? ওর বুক ধরফর করছে, কথা বলতে পারছে না। আমি বললাম, হ্যাঁ। আমি বললাম, খুশবু তুমি আমার সঙ্গে মিথ্যা কথা কেন বললে বলো তো? খুশবু বলল, কিসের মিথ্যা কথা? আমি কোনো মিথ্যা কথা বলিনি। তুমি এখানে কেন এসেছো? তুমি চলে যাও, আমি তো বলেছি আমি তোমাকে ভালোবাসি না। খুশবুকে তখন আমি সামনের দিকে ঘুরিয়ে ধরলাম। কুপি জ্বলছিল, আলোতে আমাদের দুজনের চোখ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি তখন বললাম, তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তো তুমি আমাকে ভালোবাসো না? খুশবু তখন বলল, আমি বাসি না তোমাকে। আমি বললাম, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। ও আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছিল না, কারণ ও আমাকে সত্যি ভালোবাসে সেটা ওর চোখে আমি স্পষ্ট পড়তে পারছিলাম। ও তখন আমার দিকে তাকিয়ে কান্না করে ফেললো। তারপর আচমকা আমাকে ঠাস করে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলল, আমি সত্যি অনেক খারাপ আছি আব্দুল্লাহ, আমি আমার জীবনে এত খারাপ কখনো থাকিনি। আব্দুল্লাহ, আমি তোমাকে ছোটবেলা থেকেই পছন্দ করতাম। এখানে যখন তুমি আসলে তখন আমার বুকের ভেতরে ধরফরানি তখন থেকে শুরু হয়ে গিয়েছিল। তারপর তোমার সঙ্গে এই কাটানো 7-8 দিন আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠতম সময়। কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে আমার জন্য আগে থেকে ছেলে ঠিক করে রেখেছে, এবং আমার আম্মা তিনি কখনোই তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি হবেন না, এবং আমার আম্মার সঙ্গে তোমার সম্পর্ক নষ্ট হবে। তিনি তোমাদের ক্ষতিও করতে পারেন। আমি আমার আম্মাকে চিনি, সেই জন্য আমি তোমার থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু তুমি এটা কিভাবে জানলে যে আমি তোমাকে ভালোবাসি আর আমার বিয়ে ঠিক হয়েছে? সেটাও তোমাকে কে বললো? আমি বললাম, আমি সবকিছু জানতে পেরেছি, আর তুমি যে আমাকে ভালোবাসো সেটাও আমি খুব ভালোভাবেই জানি। এই ভালোবাসার অনুভূতি কখনো মিথ্যে হতে পারে না, কারণ আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। খুশবু আমাকে জড়িয়ে ধরে আছে, আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার মনের মধ্যে এত দিন ধরে যে শক্ত পাথরটা জমেছিল সেই পাথরটা সরে গেল। আমি যেন নিজেকে সব থেকে সুখী ব্যক্তি হিসেবে অনুভব করতে লাগলাম। খুশবু আমার দিকে তাকিয়ে আছে, আমি খুশবুর কপালে চুমু খেলাম। ও বলল, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সত্যি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি বললাম, এত ভালোবাসো, এই যে আমাকে যে এতদিন ধরে কষ্ট দিলে। ওই মুহূর্তে খুশবুর বড় বোন এসে উপস্থিত হলো, এবং আমাদেরকে ওরকম অবস্থায় দেখে ফেলে বলল কি যে, আমি জানতাম তোদের মধ্যে এরকম কোনো কিছুই চলছে, কিন্তু খুশবু তোর তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আম্মা মানবে না। আমিও তো একজন ছেলেকে ভালোবাসতাম, তার সঙ্গে তো আমার বিয়ে হয়নি, হয়েছে অন্য কারোর সঙ্গে। আম্মা ভালোবাসার সম্পর্ক কখনোই মানবে না, আমি জানি, খুব ভালো মতোই জানি। তখন আমি আপাকে বললাম, আপা আপনি একটু দেখেন, কারণ হচ্ছে এটা যদি হয় তাহলে খুশবু বাঁচবে না, আমি নিজেও হয়তো বাঁচতে পারবো না, কারণ এখন তো আমরা জেনে গিয়েছি যে আমরা এখন ওকে ভালোবাসি। ওই মধ্যে খুশবুর বড় বোন বলল, আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়, আমি একটু সময় দিই আমাদেরকে, আমি দেখছি। ওই দিন রাতে আমি খুশবুর সঙ্গেই ওইখানে বেশ খানিক্ষণ বসে রইলাম। তারপর খুশবু আমাকে নিজে আমার বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে গেল, বলল,
আমি খুব শীঘ্রই আমাদের বিয়ের কথা আমার মাকে বলবো। মা কি বলবে জানি না, তবে সত্যি কথা বলতে আমি তোমাকে ছাড়া সত্যিই থাকতে পারবো না আব্দুল্লাহ। এটা আমার জীবনের সব থেকে অনেক কড়া অনুভূতি। অনেক অনুভূতির আসলে অনেক রকমের অনুভূতি থাকে। আমি এই অনুভূতিকে কখনোই দমাতে পারবো না। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং তোমাকে ভালোবেসে আমি আজীবন তোমার সঙ্গে থেকে যেতে পারবো। তুমি দয়া করে আমাকে এরকমভাবে হারিয়ে যেতে দিও না। আমি তখন ওকে জড়িয়ে ধরে বললাম, আমি কখনোই তোমাকে এরকমভাবে হারিয়ে যেতে দিব না। আমি তোমাকে আমার জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসবো। প্রিয় দর্শক, আমাদের এই গল্পের দ্বিতীয় এপিসোড এখানেই শেষ হয়ে গেল। প্রথম এপিসোড যারা দেখেননি অবশ্যই দেখে আসুন। দ্বিতীয় এপিসোড এই পর্যন্তই ছিল। তৃতীয় এপিসোডে কি হবে অবশ্যই জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। আগামী মেবি 2 থেকে 3 দিন পর আবার মেগা বক্সে আপলোড করা হবে আমাদের এই গল্পের তৃতীয় এপিসোড। আশা করি ঘটনাটি বা গল্পটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে আছি, ছিলাম এবং থাকবো। এবং আপনারা আমার কণ্ঠে গল্পগুলো শুনতে কেমন অনুভব করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।